আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদের নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি, বড় কোনো দলের সাথে জোটও নয় জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআরের অজুহাতে নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ বিএনপির। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি জামাতের। ডেঙ্গুতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হওয়ায় বিদ্যমান কাঠামোর সংক্রমণ থামাতে পারছে না অভিযোগ সংশ্লিষ্টদের। কমিটি গঠনেই থমকে আছে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কার্যক্রম। দুর্ঘটনা প্রতিরোধে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কিছুতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম। অসহায় ক্রেতারা বাজারে উচ্চ মূল্য হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিম্নকক্ষ নয় জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জামাত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় বলেও জানান তিনি। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে মাঠে নামবে এনসিপি। তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। যাদের জনসমর্থন ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই পিআর পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ঠেলে দিতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএম জাহিদ হোসেন। রাজধানীর বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সম্মেলনে তিনি বলেন, অগ্রহণযোগ্য দাবি তুলে আন্দোলনের নামে পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। নেপালের উদাহরণ টেনে ডাক্তার জাহিদ বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেসব দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে 24-এর গণ অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে দলের নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই তাদের পক্ষ থেকে এই আন্দোলন দলবাজির জন্য, জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? সমাজ বদলাতে ও পরিবর্তন চাইলে সংগঠনকে শক্তিশালী এবং মানুষের কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে প্রয়াত বাম রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের শোক সভায় তিনি বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন বিপ্লবী সংগঠন থাকে।
মির্জা ফখরুল বলেন, বদরুদ্দিন ওমর জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শের সাথে কখনো আপোষ করেননি। এখানকার রাজনীতিবিদদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ সময় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক রাজনীতির মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন বদরুদ্দিন ওমর। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরো মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। ফ্যাসিবাদ কায়েম করে গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ার করেছেন জামাত ইসলামের শীর্ষ নেতারা। বিকেলে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সমাবেশে তারা বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এই পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই সনদের বাস্তবায়ন না হলে দেশে পুনরায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও আশঙ্কা তাদের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং পিআর সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। শুক্রবার দ্বিতীয় দিনে দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামাতের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থের কারণে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, কিন্তু দেশের 70% ভোটার পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। অতীতের এই ট্র্যাডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল, যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে। কি বলে, যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। বরিশালে বিক্ষোভে অংশ নেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে চিনে ফেলেছে, এই ফ্যাসিস্টদের দোসরদেরকে চিনে ফেলেছে, যার ফলে আগামী দিনে ফ্যাসিস্ট আসতে পারবে না এবং ফ্যাসিস্টদের দোসর যে জাতীয় পার্টি এবং 14 দল যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরও বাংলাদেশে কোনো জায়গা হবে না। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং খুলনায় বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী। শীর্ষ নেতারা বলেন, 5 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আবারও স্বৈরাচার ফিরে আসবে। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, দাবি আদায় হবে ইনশাআল্লাহ এর আগে। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে। আর একটি দল অতীতে যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। এইরকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না। আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাবেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এ সময় জামাত নেতারা জানান, আলোচনার টেবিলের পাশাপাশি দাবি আদায়ের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর হবার হুঁশিয়ারিও দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে ঢাকা 6 আসনের গণসমাবেশে তিনি কথা বলেন। রেজাউল করিম আরো বলেন, এখন কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ আর এসব মেনে নেবে না। যারা ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলেও সতর্ক করেন তিনি। 5 আগস্টের পর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে দেশের মানুষকে ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখার আহ্বান জানান দলটির এই শীর্ষ নেতা। আমি সকল প্রতি আহ্বান জানাবো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা এখনো দেখি নাই। এখন দেখার জন্যই আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি, আসেন
আমরা যেন আর কেউই এই চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন এই খুনিদের সহযোগী না হই, যারা টাকা পাচার করে তাদের জন্য সহযোগী না হই, যারা আল্লাহর নীতি আদর্শকে যারা রাষ্ট্রীয় পর্যায়ে তারা পরিচালনায় তারা নিয়ম নীতি হিসেবে মানতে না চায়, তাদের জন্য আমরা সহযোগী না হই। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদের নিম্ন কক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে বলে মনে করেন তিনি। তার আশা, সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো, ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। বিশ্বে ডেঙ্গুতে আক্রান্তদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হচ্ছে বাংলাদেশে। চিকিৎসকরা বলছেন, প্রথমবার আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা কম। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় দফায় আক্রান্ত। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও জটিল রোগে আক্রান্তরাই বেশি মারা যাচ্ছেন। মৌসুমের শেষ বৃষ্টির দিন জন্ম নেয়া এডিস মশা বর্ষা শেষ হওয়ার পরও 1.5 থেকে 2 মাস বেঁচে থাকে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, ডেঙ্গুকে এখন আর মৌসুমী রোগ ভাবার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। গত 8.5 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 250 মানুষ। 2024 সালে এই সংখ্যাটি ছিল 575। ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে মারা যাওয়ার হার সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1005 জন, আর বাংলাদেশে মারা যাচ্ছে 1004 জন। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, রোগী ও স্বজনের সচেতনতাই পারে মৃত্যুর হার কমিয়ে আনতে। এবার যে আমরা দেখছি অনেকে মারা যাচ্ছে, এরা আক্রান্ত ছিল, এবার কিন্তু তারা আবার দ্বিতীয়বার তৃতীয়বার বা চতুর্থবার আক্রান্ত হয়েছে, সিরিয়াস হয়েছে। এই জন্যই কিন্তু অনেকেই মারা যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো, ডেঙ্গু তার ধরন বদলে গেছে। যেমন রোগী টিপিক্যাল যে পিকচার, ক্লাসিক্যাল ডেঙ্গুর যে লক্ষণগুলো থাকে অনেকে বোঝা যায় না। একটু জ্বর থাকে, সামান্য 1-2 দিনের জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, রোগী কিন্তু বুঝতে পারে না অথবা কেউ পাত্তা দেয় না। মনে করে 1-2 দিনের জ্বর কি আর করবে, দেখা গেল 3 দিন 4 দিনের মধ্যে হঠাৎ করে সিরিয়াস হচ্ছে, হঠাৎ করে প্লেটলেট কমে যায়, রোগী শকে চলে যায়, ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, প্রস্রাব হয় না, অজ্ঞান হয়ে যায়, এই যে বিড়বিড় করে আজেবাজে উল্টাপাল্টা আজেবাজে কথাবার্তা, এইরকম লক্ষণ দেখা যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যায়। এটাকে আমরা অনেক সময় বলি, যখন পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, তখন তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। একবার ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেলে তাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমছে না। সরকারি নীতি নির্ধারকরা হয়তো অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এখানে বেশি অর্থ লাগবে, জনবল প্রয়োজন হবে, লজিস্টিক প্রয়োজন হবে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এখন যে আমি টাকাটা খরচ করব এখনকার চেয়ে বেশি হবে, কিন্তু এর পরিণামে আমি একটা সুস্থ সবল জনগোষ্ঠী পাবো, যারা অসুস্থ হলে কাজ করতে পারে না, যাতে কেউ অবদান রাখতে পারে না, এবং মৃত্যুর তো কোনো আর্থিক পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। কাজেই এখন আমি আমার টাকাটা বেশি খরচ হলেও পরবর্তীতে এই চিকিৎসা এবং শ্রম ঘন্টা নষ্ট হওয়ার যে ক্ষতিটা, সেখান থেকে আমরা অনেক বেশি এটা ফেরত পাবো, এই যে অর্থমূল্য। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনায় প্রাণহানি বন্ধ সহ সড়কে নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উদ্যোগ নেওয়ার পর বছর পেরিয়ে গেলেও আইনটির খসড়া চূড়ান্ত না হয় উদ্বেগ জানান তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী 2027 সালের মধ্যে আইনটির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলেই তার খসড়া চূড়ান্ত করা প্রয়োজন। একই সাথে রাজনৈতিক দলগুলোকে আগামীতে নির্বাচনী প্রতিশ্রুতিতে সড়ক নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সড়কে প্রাণহানির ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে প্রতি বছর 25,000 মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়, আহত হয় আরও কয়েক গুণ। সরকারি পরিসংখ্যানে এই হার আরও কম হলেও সড়কে প্রাণহানি রোধে জোরালো হচ্ছে নতুন করে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি। দেশে সড়ক সংক্রান্ত প্রথম আইন হয় 1983 সালে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স নামে। 2018 সালে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন 2018। এরপর 2022 সালে জারি করা হয় সড়ক পরিবহন বিধিমালা 2022। এসব আইন সড়কে দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট নয় দাবি করে আলাদা সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। আমরা কম্প্রিহেন্সিভ রোড সেফটি ল এর জন্য বলছিলাম যে আসলে সমস্ত কিছু কনসিডার করা, যে এই আমরা সেফ সিস্টেম অ্যাপ্রোচ যেটাকে বলে ফাইনালি, যেটা যে আমরা গাড়ির কিছু রিস্ক ইস্যু আছে, যেমন ধরেন ভেহিকেলের স্ট্যান্ডার্ড আছে, বিহেভিয়ারাল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আমরা যে অনেক গতিতে গাড়ি চালানো, তারপরে যে রাস্তা পারাপারের বিষয় বলেছি, এরকম অনেকগুলো ইস্যু আছে। এগুলিকে অ্যাড্রেস করার জন্য আমরা সেফ সিস্টেম অ্যাপ্রোচ বলি। ওইটাকে মাথায় রেখে আমরা একটা কম্প্রিহেন্সিভ ল, রোড সেফটি ল এর জন্য আমরা সরকারের সাথে কাজ করছি। ফেব্রুয়ারিতে মরক্কোতে একটা আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে। সেই কনফারেন্স আমাদের সরকারের কমিটমেন্ট দিয়েছেন ওখানে যে বাংলাদেশ সরকার সড়ক নিরাপত্তা বিষয়ক একটি কম্প্রিহেন্সিভ আইন 2027-এর মধ্যে করবে। আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে সড়কের নিরাপদ ব্যবস্থা করতে 2024 সালের শুরুতে আইনের খসড়া তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি করে সরকার, যেখানে নিরাপদ সড়ক ব্যবস্থা, যানবাহনের ফিটনেস, গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার পর চিকিৎসা সহ আনুষঙ্গিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে বছরেরও বেশি সময় পার হলেও এখনও খসড়াতে আটকে আছে সড়ক নিরাপত্তা আইন। এখন পর্যন্ত বলা যায় যদি আমরা প্রসেস ধরি আইন পাশের, তাহলে অনেকটাই প্রাথমিক পর্যায়ে বলবো, কারণ খসড়াই এখনো রেডি হয়নি। সমস্যা হচ্ছে যে একটা তো গভর্নমেন্টের অনেকগুলো প্রায়োরিটি ইস্যু আছে, তো সেই প্রায়োরিটি ইস্যুতে এইটা খুব যে বেশি প্রায়োরিটি পাচ্ছে তা বলবো না, কিন্তু আমরা তো পুশ করছি গভর্নমেন্টকে। আগামী নির্বাচনের সময় সড়কে নিরাপদ ব্যবস্থা করতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সড়ক উন্নয়ন করলাম, কিন্তু ওই সড়কে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা, পথচারীদের চলার সুযোগ আছে কিনা, পথচারীরা নিরাপদে যেতে পারছে কিনা। তাদের মতে স্বল্পমেয়াদী উদ্যোগ নয়, সড়ক দুর্ঘটনা রোধে টেকসই সড়ক ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের অসহনীয় দামে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বৃষ্টি ও সরবরাহ কমার অজুহাতে নাগালের বাইরে মাছের দামও। ছুটির দিনেও 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2000 টাকারও বেশি। এখনো চড়া চালের দাম। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকার বাজারটা সবজিতে ভরপুর হলেও দামের ভারে দিশেহারা ক্রেতারা। ছুটির দিনে করলা বরবটির কেজি 80 টাকা, ঢেঁড়স কাঁকরোল সহ বেশিরভাগ সবজির কেজি 70 টাকা। টমেটো সিম কিনতে হচ্ছে 100 টাকা বা তারও বেশি দামে। সব জিনিস হলো 80-100 টাকা, এইটি নিচে কোনো সবজির তরকারির দাম না। বেগুন 120, কাঁচামরিচ নিলাম 180 টাকা করে কিলো। বৃষ্টির সময় এখন তো সবকিছু অ্যাভেলেবল, আসলে এরকম হওয়ার কথা না, কি কারণ বুঝতেছি না, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী কেন? কি করি, মনিটরিংটা করবে কে? কেউ কারো কথা শোনে না। প্রাকৃতিক দুর্যোগ আর সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এখন তো সিজন না, তাই না? শীতকালে আসলে কমবে দাম। এখন তো মনে হচ্ছে বৃষ্টি হলো, ঠিক আছে, মৌসুম সব 1 মাস পরে কমে যাবে, শীত পড়লে দাম কমে যাবে। অস্বস্তি মাছের বাজারেও নাগালের বাইরে ইলিশের দাম। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2100 টাকায়, 1.5 কেজির ইলিশ 2800 টাকা। এত দাম, কিন্তু নদীতে তো ধরা কম পড়তেছে, এই জন্য না সে দাম বেশি। চড়া চালের দামও, কিন্তু কেন তার ব্যাখ্যা দিচ্ছেন এই বিক্রেতারা। মিনিকেটটা 70 টাকার ভিতরে থাকলে ঠিক আছিল, কিন্তু সেই মিনিকেট এখন 78-80 টাকা, আর 28টা 50-52 টাকার মধ্যে থাকলে ঠিক আছিল, সেটাও সেম 58-60 টাকা। এটা সরকার তদন্ত করে বের করুক, বের করার পরে তারা কত করে কিনছে তাদের মেমো দেখুক, দেখার পরে সিদ্ধান্ত নেক যে আপনি এত কিনছেন, এত বিক্রি করেন। এখন দানের দাম বেশি, আপনি তো এখন কিনেন না, আপনি সিজনে কিনে রাখছেন, তাহলে এগুলো গোডাউনজাত করে রেখে দেশের কারণ ক্ষতিটা করলেন। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দামে তেমন একটা হেরফের নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকলেও কৃষকের জীবনে তার প্রভাব নেই। তাই সিন্ডিকেট ভেঙে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান। ডিআরইউতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষকদের সহায়তায় ঋণের ব্যবস্থা থাকলেও এই সেবা থেকে তারা বঞ্চিত বলে জানান ক্যাব সভাপতি। কৃষিখাত বাঁচিয়ে রাখতে কৃষকদের সহায়তায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারকে বিরোধিতা করা নয়, সরকারকে আমরা দেখিয়ে দেব এই বিষয়ে এই আইনের বিষয়গুলো আছে, অতএব এই আইনটা প্রয়োগ করা দরকার যেখানে শিথিলতা আছে। আমরা আমাদের উপজেলা জেলা কমিটিগুলো অ্যাক্টিভ করছি এবং আপনারা দেখবেন যে 1 বছর পরে নিশ্চয়ই আমরা সেই জায়গায় এখন যে অবস্থা আছে তার থেকে আরো প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে পারবো। রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। গান গম্ভীর আর কবিতা আবৃত্তি করে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটার আকর্ষণে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা লিফলেট হাতে ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাসের আনাচে কানাচে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। গান ও গম্ভীরা গেয়ে আবার কেউ আবৃত্তি করেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ভোটারদের। এ চিত্রই বলে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, আবাসিক হল, টুকিটাকি মোড় সহ বিভিন্ন অনুষদ ও হলগুলোতে দিনভর দৌড়ঝাঁপ চালাচ্ছেন প্রার্থীরা। অনেক প্রার্থী নিজের পরিচিতির পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি এবং শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। লেজর ভিত্তিক ছাত্ররাজনীতির বাইরে আমি একজন স্বতন্ত্র নির্বাচন করতেছি। মোটামুটি আমরা ক্যাম্পাসে বেশ একটা রাকসুর আমেজ দেখতে পাচ্ছি। প্রার্থীদের মাঝে পারস্পরিক সহায়তা ও সহ অবস্থানের কারণে শিক্ষার্থীরাও খুশি। অনেকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট দেখছি, আবার কিছু কিছু মানুষ আছে যারা আসলে উদাসীন, ভোট নিয়ে দিতে যাচ্ছে না। আমার আশা থাকবে যে যেই আসুক না কেন আমার ক্যাম্পাসে যেন উন্নয়ন হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র মিলে 10টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বাইরে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ। এর ভিপি পদে লড়বেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান, এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব। এছাড়াও ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট দ্রোহ পর্ষদ, বাম সংগঠনগুলোর বৈচিত্র্যের ঐক্য প্যানেল, ছাত্র অধিকার পরিষদের চাকসু ফর র্যাপিড চেঞ্জ, সুফিবাদী আদর্শের অহিংস শিক্ষার ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন সহ কয়েকটি প্যানেল লড়বে চাকসু নির্বাচনে। এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন 26টি পদের বিপরীতে 429টি মনোনয়ন জমা পড়ে। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদের নির্বাচন। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশাধিকার সুরক্ষিত রাখার তাগিদ দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সতর্ক করেন, ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন সংক্রান্ত আইন ও নীতিমালায় কিছু পরিবর্তন আনা হলেও প্রত্যাশিত সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশাধিকারে যে শর্ত আরোপ করা হয়েছে তা ঝুঁকি তৈরি করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নেতাকর্মীরা তা রুখে দেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সকালে নাটোরের নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়ের সভায় তিনি কথা বলেন। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নাটোর জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দুর্গা পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতা কর্মীরা সেটা রুখে দেব। আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে, আমি আপনাদেরকে এটুকু বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে বাড়ছে আমড়া চাষ। বাগান করার 3 বছরের মধ্যে ফলন আর উৎপাদন হয় 15 থেকে 20 বছর পর্যন্ত। এছাড়া নেই বাড়তি খরচ। প্রতিদিন জেলার বিভিন্ন হাটে কেনাবেচা হচ্ছে লাখ টাকার আমড়া। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। $2025-26 অর্থ বছরের জুলাই পর্যন্ত দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় $14.80 কোটি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 2025-26 অর্থ বছরের জুলাইয়ে সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $54.50 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে ঘাটতি ছিল $69.30 কোটি, অর্থাৎ এক বছরের ঘাটতি কমেছে প্রায় $14.80 কোটি বা 21% বেশি। এছাড়া রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় প্রবৃদ্ধির ফলে চলতি অর্থ বছরের প্রথম মাসে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে উন্নতি দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, এবছরের জুলাইয়ে রপ্তানি আয় হয়েছে $477.90 কোটি। অন্যদিকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে $627 কোটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখ্যান করে আলোচনায় বসতে চেয়েছে আফগান তালেবান সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি জানিয়েছেন, কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেয়া হবে না। বাগরাম থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা। 2021 সালে আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবানরা। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। ধর্মীয় চেতনা আর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামিক বইমেলা। প্রথমবারের মতো এই মেলায় যোগ দিয়েছেন পাকিস্তান, লেবানন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। 13 সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সড়কে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 1447 উপলক্ষে মাসব্যাপী এই ইসলামিক বই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। খায়রুল ইসলামের রিপোর্ট। পবিত্র কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী বই থেকে শুরু করে শিশু কিশোরদের জন্য সহজবোধ্য ইসলামিক গ্রন্থ সবই পাওয়া যাচ্ছে এই মেলায়। দীর্ঘ 1 মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামিক এই বই মেলার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সকলের প্রত্যাশা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এই মেলা। সাপ্তাহিক ছুটির দিনে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সের মানুষই ভিড় জমাচ্ছেন পছন্দের বই কিনতে। বইপ্রেমী দর্শনার্থীরা জানান, এমন আয়োজন তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জনের নতুন আগ্রহ সৃষ্টি করছে। এখানে কিছু পৌরাণিক মেসেজ, নবীদের দোয়া এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে ঐতিহাসিক ভবিষ্যৎবাণী এবং সেটা যে বাস্তবতা, ইন্টারন্যাশনাল যে গবেষণা, তার উপর কয়েকটা বই কিনেছি। বাচ্চাদের জন্য রাসূলের জীবনে কিছু বই আসছে। এছাড়া সাহাবীদের কোরআন তো সবসময় চলে আলহামদুলিল্লাহ। তো এই সিরাতের মাস হিসাবে উপলক্ষে রাসূলের জীবনীটি একটু বেশি চলতেছে। বই বেচা বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা, তবে প্রচার প্রচারণা কম থাকায় ক্ষোভও প্রকাশ করে তারা। যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। এবছরও আশা করি যে
ভালো চলবে। আমরা ইসলামী ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ করব মেলাটা প্রচার প্রসারের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রচার সেরকম হলে বেচাকেনা ভালো হবে। মেলায় মোট স্টল রয়েছে 179টি। অংশ নিয়েছে 150টিরও বেশি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান। আগামী 12 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা, তবে ছুটির দিন খোলা হয় সকাল 10টা থেকে। খায়রুল ইসলাম, এটিএন। এবারে খেলার খবর। চ্যালেঞ্জ কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের 7ম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়ালটন, কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। মুজাফফরের গোলে সমতায় ফিরে মোহামেডান। 1-1 সমতার পর জমে ওঠে লড়াই। 25 মিনিটে কিংসের রাফায়েল অগুস্তো ফ্রি কিক নেন। ইমানুয়েল সানডে হেড দিলেও লক্ষ্য ভেদ করতে পারেনি। মোহামেডানও কর্নার পেয়েছে, কিন্তু গোলের কোনো সম্ভাবনা জাগাতে পারেনি। ম্যাচের 63 মিনিটে কিংসের সোহেল রানা সিনিয়র দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাতে 10 জনের দলে পরিণত হয় কিংস। তারপরও 72 মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। সুযোগ হাতছাড়া করেননি অগুস্তো, বা পায়ের শটে বল জালে জড়ান। এর 2 মিনিট পর স্বাগতিকদের রক্ষণের ভুলে গোল করেন সানডে। 86 মিনিটে মোহামেডানের ভুলে কিংসকে চতুর্থ গোল এনে দেন দরিয়ালটন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সংসদের নিম্নকক্ষ নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি। বড় কোনো দলের সাথে জোটও নয়, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআরের অজুহাতে নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ বিএনপির। গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ, হুঁশিয়ারি জামাতের। ডেঙ্গুতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে। স্বাস্থ্য খাতে সংস্কার না হয় বিদ্যমান কাঠামো সংক্রমণ থামাতে পারছে না, অভিযোগ সংশ্লিষ্টদের। কমিটি গঠনেই থমকে আছে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কার্যক্রম। দুর্ঘটনা প্রতিরোধে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কিছুতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম। অসহায় ক্রেতারা বাজারে উচ্চ মূল্য হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।